ডাকসু নির্বাচনে ভোট শেষে চলছে গণনা। ঘোষিত ১৩ হলের ফলাফলে ৯টিতে শীর্ষ পদে ছাত্রলীগ জয়ী, ৪টিতে স্বতন্ত্র। ভোট হয়েছে সুষ্ঠু, দাবি উপাচার্যের। আমাদের শিক্ষার্থীরা আনন্দ ঘন পরিবেশে যেভাবে ভোট প্রয়োগ করছে সেটা আমাদের জন্য নতুনভাবে অনুপ্রেরণা দেয়। কারচুপির অভিযোগে প্রায় সবারই ভোট বর্জন, সাজানো নাটক বলছে ছাত্রলীগ। বস্তাবর্তী সিলমারা ব্যালট পাওয়া গেছে ভোট গ্রহণের আধা ঘন্টা আগে। ভুয়া ব্যালট অরিজিনাল ব্যালট সেখানে কোনো মিল নেই এবং যে ক্রস দেওয়া হয় যে নিয়মে সেটাও মিল নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিল এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। উন্নয়ন সহযোগী হয়ে বাংলাদেশের পাশে থাকবে ভারত। সন্ত্রাসী সংগঠনকে প্রশ্রয় না দেওয়ার ঘোষণা। হাসিনা মোদি ভিডিও কনফারেন্স। 4টি প্রকল্পের যৌথ উদ্বোধন। গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানো নিয়ে গণশুনানি। সঞ্চালন চার্জ সমন্বয় করার প্রস্তাব। আবারও দাম বাড়ানো অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। নৌকাডুবিতে 6 জন মৃত্যুর পর এবার রাজধানীর সদরঘাট থেকে সরানো হচ্ছে 3টি খেয়াঘাট। পারাপার হওয়া যাবে নির্দিষ্ট একটি ঘাটে। হালদা নদী ঘিরে 2020 সালের মধ্যে চট্টগ্রাম মহানগরে পানি সমস্যা সমাধানের পরিকল্পনা ওয়াসার। গতিপ্রবাহ সচল রাখার তাগিদ বিশেষজ্ঞদের। এবং বাগেরহাটে বাসায় ঢুকে মায়ের কোলে ঘুমিয়ে থাকা শিশু চুরি। 10 লাখ টাকা মুক্তিপণ দাবি। পুলিশের অভিযান চলছে। ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। এরই মধ্যে 13টি হলের ফল ঘোষণা করা হয়েছে। অপটিক্যাল মার্ক রিকগনিশন ও এমআর মেশিনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই ভোট গণনা চলছে। সবশেষ তথ্য অনুযায়ী মুহসিন, সূর্য সেন, জিয়া, বঙ্গবন্ধু, জসিমউদ্দিন, জহুরুল হক, বিজয় 71, এসএম ও জগন্নাথ হলের শীর্ষ পদে ছাত্রলীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। এছাড়া ফজলাতুন্নেসা মুজিব, শামসুন নাহার, ফজলুল হক ও অমর 21 হলে শীর্ষ পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। বাকি হলগুলোর ভোট গণনাও প্রায় শেষ দিকে। ডাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিনেট ভবনে আছেন রিপোর্টার ইকরাম হোসাইন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, নতুন কি খবর আছে? হল, সুফিয়া কামাল হল এবং ছেলেদের শহীদুল্লাহ হল, এগুলো কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা যে ফলাফল সেটি পেয়ে যাব। ফলাফলে যেটা দেখা গেছে যে সবগুলি হলে যদি বিশ্লেষণ করে বলি তাহলে দেখা যাবে যে ছাত্রলীগ অধিকাংশ জায়গায় পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে, আর 2-1 জায়গায় হয়তো 2-1 জন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে। তবে 2-1টা ব্যতিক্রমও কিন্তু আছে। শেখ ফজলাতুন্নেসা মুজিব হলে কিন্তু স্বতন্ত্র 3 জন প্রার্থী জয়ী হয়েছেন, সেখানে একজন বিপি প্রার্থী আছেন। আর শামসুন্নার হলে আমরা জানতে পেরেছি যে স্বতন্ত্র প্রার্থীরা পূর্ণ প্যানেলে জয়লাভ করেছেন। অন্যদিকে একটু আগে আমাদের কাছে আমরা তথ্য পেয়েছি যে অমর 21 হলে ছাত্রলীগ 13টি পদের মধ্যে 7টি পদে এবং স্বতন্ত্র 13টি পদের মধ্যে 6টিতে জয়লাভ করেছে। তার মধ্যে ভিপি প্রার্থী হচ্ছে স্বতন্ত্র। অর্থাৎ সব মিলিয়ে যে ফল তাতে দেখা যাচ্ছে ছাত্রলীগই অধিকাংশ পদগুলোতে জয়লাভ করেছে। তবে এখন যে মূল আকর্ষণ সেটি হচ্ছে ডাকসুতে কারা জয়ী হবেন সেই ব্যাপারটি। সিনেট ভবনের সামনে উৎসুক যারা ছাত্র আছেন তারা অপেক্ষা করছেন, বিভিন্ন প্যানেলে যারা প্রার্থী তারাও কিন্তু অপেক্ষা করছেন যে ফলটি ঘোষণা করার অপেক্ষা করছেন তারা। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে সেটি ঘোষণা করতে করতে হয়তো আরও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে, এবং যে আভাস আমরা শুনতে পেয়েছি তাতে ভিপি পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলে আমরা আভাস পেয়েছি। আর বাকি পদগুলোতে হয়তো ছাত্রলীগের আধিপত্য থাকতে পারে, যেহেতু বিভিন্ন হলে ভোট কিন্তু ইতিমধ্যে গণনা হয়ে গেছে। এখানে সবগুলো 18টি হলের ভোট যোগ করেই ঘোষণা করা হবে ডাকসুতে কারা জয়ী হচ্ছেন। ডাকসুতে 25টি পদের বিপরীতে 229 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। যদিও আজকে সকাল থেকে যদি আমি নির্বাচনের চিত্র তুলে ধরি তাহলে আজকে সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়। সেক্ষেত্রে কুয়েত মৈত্রী হল, রোকেয়া হল এবং সুফিয়া কামাল হলে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। যে
ঘটনাগুলোর কারণে পরবর্তীতে অধিকাংশ ছাত্র সংগঠন তাদের নির্বাচন বর্জন করেছে এবং ক্যাম্পাসে তারা বিক্ষোভ মিছিল করেছে এবং আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মঘটের আহ্বান করেছে। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং ফলাফলটি যখন ঘোষণা করা হবে তখন সবাই সেটি বুঝতে পারবে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছ থেকে এই ধরনের কথাবার্তা কিন্তু শোনা যাচ্ছে। অন্যদিকে ছাত্রলীগের প্রার্থীদেরকে আমরা এখানে অনেকের সঙ্গে কথা হয়েছে আমাদের, তারা বলছেন যে তারা যে প্রত্যাশা করেছিলেন সেই প্রত্যাশা অনুযায়ী তাদের প্রার্থীরা ফল পাচ্ছেন। এখন ডাকসুতে কারা 25টি পদে আসছেন সেটি এখন মূল আকর্ষণ। তো এই ছিল আমার কাছে সবশেষ। জাফর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরাম হোসাইন। ভোট গ্রহণ শেষ হওয়ার মাত্র 1 ঘন্টা আগে ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে ছাত্রলীগ ছাড়া বাকি ছাত্র সংগঠনগুলো। উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তার পদত্যাগ সহ পুনর্নির্বাচনের দাবিও করেন তারা। তবে ছাত্রলীগ বলছে এগুলো সবই সাজানো নাটক। এমনকি কুয়েত মৈত্রী হল থেকে পাওয়া সিল দেয়া ব্যালট পেপার সম্পূর্ণ ভুয়া বলেও দাবি তাদের। এদিকে সকাল 8টা থেকেই হলগুলোর সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন সাধারণ ছাত্রছাত্রীরা। 28 বছরের অচলাবস্থার অবসানের দিন সোমবার, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আজকের সকালটি ছিল অন্যরকম। ভোট দিতে ভোর থেকেই লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন তারা। বেশিরভাগ হলেই উৎসাহ নিয়ে চলেছে ডাকসু নির্বাচন। কথা ছিল ভোট চলবে দুপুর 2টো পর্যন্ত, কিন্তু ভোটারের সংখ্যা বেশি হওয়ায় অনেক হলে দুপুর 2টোর পরে চলে ভোট গ্রহণ। প্রায় 3 দশক পর ডাকসুর সাক্ষী হলো শিক্ষার্থীরা। সুশৃঙ্খলভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে ভোটটি অনুষ্ঠিত করতে পেরেছে বলে আমি খুবই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে কোনো ঐতিহাসিক সাক্ষী কিন্তু শুধু আনন্দেরই না, গর্বের বটে। 38টা ভোট একসাথে দেওয়া, এই বিষয়টা অনেক ভালো লাগছে। সকালে দেখেন উপস্থিতি প্রচুর। প্রথম বর্ষ আমরা এসেই ডাকসু নির্বাচন পেয়েছি, অবশ্যই অনুভূতি অনেক ভালো। তবে পরিস্থিতি উল্টে যায় দুপুরের দিকে। দুপুর 1:15টায় হঠাৎই মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ ছাড়া বাকি সব প্যানেল নির্বাচন বর্জন করে। ভোট ডাকাতি নির্বাচনের সমস্ত পরিস্থিতি বিবেচনা করে, আমরা প্রেক্ষাপট বিবেচনা করে আমরা এই নির্বাচন বর্জন করছি। এই প্রশাসন যে নির্বাচন তারা করতে যাচ্ছিল, এই নির্বাচন আমরা কিছুতেই মানি না। কুয়েত মৈত্রী হলে বস্তাভর্তি সিলমারা ব্যালট পাওয়া গেছে ভোট গ্রহণের আধা ঘন্টা আগে। এসএম হলে লিফলেটিং করতে শুধুমাত্র ছাত্রলীগের লিফলেটিং বাদে অন্য কারো লিফলেটিং করতে দেওয়া হয়নি। এরপর পরেই নির্বাচন বর্জনকারীরা অবস্থান নেয় উপাচার্যের বাসভবনের সামনে। নির্বাচনে নানা অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন তারা। বিকেল 4:15টার দিকে ছাত্রলীগ সংবাদ সম্মেলন করে মধুর ক্যান্টিনে। তাদের দাবি ভোট নিয়ে নানা সংগঠন নাটক করছে। নতুন করে ভোটের কথা বলছেন, এটি হাস্যকর। তবুও আমি বলছি বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি বিবেচনা করে সেই বিষয়টি তারা চিন্তা করতে পারে। আমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ওটা ভুয়া ব্যালট, যেটা সাদা কালো অফসেটে ভুয়া ব্যালট। অরিজিনাল ব্যালটের সঙ্গে কোনো মিল নেই এবং যে ক্রস দেওয়া হয় যে নিয়মে সেটাও মিল নেই। উপাচার্যের দাবি নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমি অনেকগুলো ভোট কেন্দ্র পরিদর্শন করেছি, সব জায়গায় দেখেছি একেবারে সারিবদ্ধভাবে আমাদের শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে অত্যন্ত একটি আনন্দ ঘন পরিবেশে যেভাবে ভোট প্রয়োগ করছে সেটা আমাদের জন্য নতুনভাবে অনুপ্রেরণা দেয়। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের কুয়েত মৈত্রী হলে ঘটেছিল, যেই মুহূর্তে আমি এটি জেনেছি তাৎক্ষণিকভাবেই কিন্তু শক্ত অবস্থান নিয়েছি। নির্বাচনে মোট ভোটার ছিলেন প্রায় 44,000। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনে বেগম রোকেয়া, কুয়েত মৈত্রী ও সুফিয়া কামাল হলে অনিয়মের অভিযোগে ছাত্রীরা বিক্ষোভ করেছে। সিল দেয়া ব্যালট পাওয়ায় কুয়েত মৈত্রী হলের প্রভোস্টকে বরখাস্ত করা হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে নির্ধারিত সময়ে 3 ঘন্টা পরে মৈত্রী হলে ভোট শুরু হয়। এদিকে অনিয়মের অভিযোগে ভোট শুরুর কয়েক ঘন্টা পর রোকেয়া হলের ভোট গ্রহণ বন্ধ হলেও দুপুর 3টা থেকে আবারও শুরু হয়। কুয়েত মৈত্রী হলে সকাল 8টা থেকে ভোট শুরুর কথা থাকলেও ছাত্রীদের বাধার মুখে নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ শুরু করতে পারেনি নির্বাচন কমিশন। শিক্ষার্থীরা অভিযোগ করেন অন্যান্য হলের মতো খালি ব্যালট বাক্স তাদের দেখানো হয়নি। পরে বস্তা ভর্তি সিল মারা ব্যালট পেপার উদ্ধার করে শিক্ষার্থীরা। এরপরেই বিক্ষোভ শুরু করেন তারা। এক পাশ থেকে ব্যালট বক্স নিয়ে দৌড় দিয়ে ওই পাশের
রিডিং রুম যেটা, সেখানে গিয়ে ভিতর থেকে দরজা লেগে দেয়। ভোট চুরি আমরা করতে দেয়নি, এখন ব্যালট বক্স চেক করে দেখা যাচ্ছে সবগুলো ছাত্রলীগের সিল দেওয়া। এখানে আগে থেকেই ছাত্রলীগের যে ভিপিজিএস প্রার্থী ছিল তাদের হচ্ছে সিল মারা ছিল। এ সময় ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও রিটার্নিং কর্মকর্তারা। পরে তারা জানান অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অনিয়ম হয়েছে, সেটা তদন্ত করে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা গ্রহণযোগ্য নয়। প্রশাসন হলের প্রভোস্টকে প্রত্যাহার করে নতুন প্রভোস্ট হিসেবে মাহবুবা নাসরিনকে নিয়োগ দেন। পরে সকাল 11:10 এই কেন্দ্রের ভোট গ্রহণ শুরু হয়। তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে যেন কোনো কার্যক্রমই আমাদের স্বাভাবিকভাবে চলে। সবাই উৎসব মুখর পরিবেশেই দিচ্ছে, সবাই ভেতরে অবজারভার হিসেবেও আছে সব দল থেকে। বেগম রোকেয়া হলেও নানা অনিয়মের অভিযোগ করেন শিক্ষার্থীরা। তবে তা অস্বীকার করে ছাত্রলীগ নেতারা দাবি করেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এই ষড়যন্ত্র। যেভাবেই কোটা আন্দোলন হয়েছে, নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, যেভাবে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল, সেম ঘটনা এখানে ঘটেছে। এখানে বলছে চুরি হয়েছে, কারচুপি হয়েছে। এটা হল সংসদে ছিল, দরজা ভেঙে বের করেছে। এছাড়া কবি সুফিয়া কামাল হলেও হল সংসদের বিক্ষোভের মুখে প্রায় 30 মিনিট ভোট গ্রহণ বন্ধ রাখে প্রশাসন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনে জাতীয় নির্বাচনের পুনরাবৃত্তি ঘটেছে বলে মন্তব্য করেছে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। জোটের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তারা বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা ক্রমেই ভেঙে পড়ছে। বিকেলে রাজধানীর মতিঝিলে জোটের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শুরু হয়। এতে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য শীর্ষ নেতারা। ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নিন্দা ও প্রতিবাদ জানান ঐক্যফ্রন্টের নেতারা। বৈঠকে ডাকসু নির্বাচন, বেগম জিয়ার মুক্তি, চিকিৎসা ও নেতাকর্মীদের মামলা, গ্যাসের দাম বৃদ্ধি ও বিভাগীয় পর্যায়ে কর্মসূচি নিয়ে আলোচনা হয়। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখানে জাতীয় নির্বাচনের 30শে ডিসেম্বরের যে ঘটনা, সেই ঘটনারই পুনরাবৃত্তি আজকে জাতি দেখলো। এটা আবার প্রমাণিত হলো যে আসলে নির্বাচন ব্যবস্থাটাই ভেঙে পড়ছে। সুলতান মনসুর সাহেব দল থেকে যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে, সংসদ সদস্য হওয়ার যোগ্য তিনি নন। এই বিষয়ে আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করব। জনগণকে যদি রক্ষা করতে হয়, তাদের স্বার্থ রক্ষা করতে হয়, তাদের অধিকার রক্ষা করতে হয়, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, জনগণের ঐক্য তার জন্য অপরিহার্য। রাতের সময়ে আরও থাকছে। বরিশালের নবম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, 2 আসামি গ্রেপ্তার, শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক এখন বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশের মাটিতে প্রশ্রয় দেওয়া হবে না। দুপুরে গণভবন থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন লক্ষ্য অর্জনের সহযোগী হয়ে বাংলাদেশের পাশে থাকবে ভারত। অনুষ্ঠানে ভারত থেকে 1100টি বাস, ট্রাক আমদানি সহ 4টি প্রকল্প উদ্বোধন করা হয়। সবশেষ জাতীয় নির্বাচনের আগে গেল সেপ্টেম্বরে 2 দফায় শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্স করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর প্রথমবারের মতো সোমবার দুপুরে আবারও ভিডিও কনফারেন্সেই মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গণভবন থেকে শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নরেন্দ্র মোদী যৌথভাবে উদ্বোধন করেন 4টি প্রকল্প। এর মাধ্যমে বিআরটিসির জন্য 600 বাস ও 500 ট্রাক দেওয়ার পাশাপাশি উদ্বোধন করা হয় 5 জেলার 36টি কমিউনিটি ক্লিনিক, পিরোজপুরের ভান্ডারিয়ায় পানি শোধনাগার এবং জাতীয় জ্ঞান নেটওয়ার্কের সম্প্রসারণ কার্যক্রম। ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদী বলেন, উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সহযোগী হয়ে পাশে থাকবে ভারত। प्रधानमंत्री शेख हसीना जी ने 2041 तक डेवलप कंट्री बनाने के उनके विजन को साकार करने में सहयोग करना हमारे लिए गर्व का विषय है। पिछले 5 वर्षों में भारत बांग्लादेश संबंधों के सोनाली अध्याय के लिए काम करने को
मैं अपना बहुत बड़ा सौभाग्य मानता हूँ। শেখ হাসিনাও নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান সহযোগিতামূলক বিভিন্ন প্রকল্পের জন্য। বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে এবং সন্ত্রাসবাদী সংগঠনকে কখনোই বাংলাদেশের মাটিতে আশ্রয় প্রদান করা হবে না। আমাদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিশ্ববাসীর সম্মুখে সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের দৃষ্টান্ত রূপে পরিগণিত হচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভবিষ্যতেও এর সহযোগিতা অব্যাহত থাকবে। পরে বিআরটিসি ডিপো সহ বিভিন্ন জেলায় উপকারভোগীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন শেখ হাসিনা। বাসে যে যাত্রীরা চলবে বাস যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর বাস থেকে ময়লা রাস্তার জন্য ছুঁড়ে না ফেলা হয়। প্রত্যেক বাসে ময়লা রাখার জন্য জায়গা দিতে হবে। এই ব্যাপারটা বিআরটিসি সবসময় নজরে রাখবে বলে আমি আশা করি। সোমবারের কনফারেন্সে ভারতের সহায়তার প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের কর্মকাণ্ডে সক্ষমতা বাড়বে দেশের। ভারত আমাদের একটা পরীক্ষিত বন্ধু দেশ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় একথা বলেন তারা। তারা আজকে অহেতুক মিথ্যাচার করছেন। বেগম খালেদা জিয়া ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন না। তাদের যদি উচ্চ আদালতে গঠিত মেডিকেল বোর্ড যদি তাদের পছন্দ না হয়, আবার আদালতে যেতে পারেন, গিয়ে বলতে পারেন এই মেডিকেল বোর্ড আমাদের পছন্দ না, আমরা ইউনাইটেড হাসপাতালে যাব বা এমুক জায়গায় যাব। সেই কথা বলে উচ্চ আদালত থেকে আরেকটা নির্দেশনা আনতে পারেন। তাদের শক্তি নাই, সামর্থ্য নাই, সাংগঠনিক শক্তি নাই, আন্দোলন করার মতো কোনো শক্তি তাদের নাই। কেবলমাত্র মিডিয়ার কল্যাণের তারা আজকে রাজনীতি করছেন, বা মিডিয়ার কল্যাণে তারা একটি রাজনৈতিক দল হিসেবে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন। হয়তো জেদ ধরে আপনি চিকিৎসা সেবা নিচ্ছেন না এখানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, আপনি এখানে চিকিৎসা নেন, যে মেডিকেল বোর্ড কিছু বলে তখন আপনার বিবেচনা করবেন, নিশ্চয়ই সরকার সেটা বিবেচনা করবেন। যারও চিকিৎসা আপনার অন্য জায়গায় নেওয়া দরকার বিবেচনা করতে পারে যদি বোর্ড সে কথা বলেন। আমরা তো অমানবিক নই, কোনোদিনও আমরা এইভাবে চিন্তা করবো না যে সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসা হবে না, এটা হতে পারে না। আমরা অবশ্যই নিয়েছি, আরও নেব। আপনি দয়া করে আপনারা এই নিয়ে রাজনীতি করবেন না। গ্যাসের দাম বাড়াতে মাত্র 9 মাসের ব্যবধানে আবারও শুরু হলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানি। প্রথম দিনে গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবনা দিয়েছে পেট্রোবাংলা। এছাড়া গ্যাসের সঞ্চালন চার্জ 33% বাড়ানোর আবেদন করেছে জিটিসিএল। তবে একই অর্থ বছরে দ্বিতীয়বার গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়াকে বেআইনি বলছেন বিশেষজ্ঞ ও বিভিন্ন অংশীজনরা। আবারও শুরু হলো গ্যাসের দাম বাড়ানোর আনুষ্ঠানিকতা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানির প্রথম দিনে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবনা তুলে ধরে রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস প্রতিষ্ঠান পেট্রোবাংলা। অধিক পরিমাণে এলএনজি আমদানির যেমন বিকল্প নেই, তেমনি এই এলএনজি আমদানির ব্যয় নির্বাহের জন্য এই মিশ্রিত গ্যাসের ভোক্তা পর্যায়ে মূল্য সমন্বয়ের বিকল্প নেই। শুনানিতে গ্যাসের সঞ্চালন চার্জ প্রতি ঘনমিটারের জন্য 42 পয়সা থেকে বাড়িয়ে 56 পয়সা করার আবেদন জানায় জিটিসিএল। তবে এর যৌক্তিকতা পায়নি বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি। জিটিসিএল এর বিদ্যমান চার্জ অপরিবর্তিত রাখা যেতে পারে। গণশুনানিতে গ্যাসের দাম বাড়ানোর তীব্র বিরোধিতা করেন বিশেষজ্ঞ ও অংশীজনরা। আইনে বলা আছে, একেবারে স্পেসিফিক্যালি বলা আছে যে কমিশন কর্তৃক নির্ধারিত ট্যারিফ কোনো অর্থ বছরে একবারের বেশি পরিবর্তন করা যাবে না। আপনার আবেদনের মধ্যে বলতে হবে যে কোন প্যারায় আছে যে আপনি এই 3 মাসের মধ্যে আপনার আসার দরকার হলো। দাম নিয়ন্ত্রণে নিজস্ব উৎস থেকে গ্যাস অনুসন্ধান, জ্বালানি খাতে অনিয়ম, দুর্নীতি ও অপচয় রোধের দাবি জানানো হয় গণশুনানিতে। এটার যুক্তির যে বড় যুক্তি ছিল আমাদের লোকাল গ্যাস যেটা আছে আমরা তুলি না, আরো প্রজেকশন দেব, দিয়ে জনগণের পকেট পেটার জায়গায় যাব। বোধ হয় বাংলাদেশ সে জায়গায় নেই। এই মার্চ মাস মুক্তিযুদ্ধের বাংলাদেশকে এই লুটপাটের ধারা যেতে দেওয়া হবে। এদিকে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়ার বিরুদ্ধে বিইআরসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করে কয়েকটি সংগঠন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গত সপ্তাহে সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের 6 জন নিহতের পর বুড়িগঙ্গায় চলা যাত্রীবাহী নৌকা নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ। পোস্তগোলা সেতু থেকে বাবুবাজার সেতু পর্যন্ত নৌকা চলাচলের জন্য এখন থেকে একটি ঘাট নির্দিষ্ট করে দিয়েছে সংস্থাটি। আজ এ লক্ষ্যে কাজ শুরু করে বিআইডব্লিউটিএ। এতদিন ধরে সদরঘাট থেকে নৌকায় যাত্রী পারাপারের জন্য লালকুঠি, ওয়াইজঘাট ও শ্মশান ঘাট ব্যবহার করে আসছিল মাঝিরা, যেখানে একই জায়গা থেকে বরিশালগামী সকল লঞ্চ যাতায়াত করে থাকে।
তাই দুর্ঘটনা কমাতে ওই 3টি ঘাট বন্ধ করে সদরঘাটের পশ্চিম পাশে একটি নির্দিষ্ট স্থানে বিনা চিকরি স্নান ঘাটে নেয়ার কাজ শুরু হয়েছে। হালদা নদীর ওপর ভরসা করে 2020 সালের মধ্যে চট্টগ্রাম মহানগরীর পানি সমস্যার সমাধান করতে চায় ওয়াসা। এ সময়ের মধ্যে 8,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত 4টি পানি শোধনাগার থেকে সরবরাহ করা হবে 46 কোটি লিটার পানি। নদী বিশেষজ্ঞরা বলছেন, পানি সরবরাহের মূলে থাকা হালদা নদীর গতিপ্রবাহ সচল রাখতে আগে ব্যবস্থা নেওয়া দরকার। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম ওয়াসার সর্বশেষ তথ্য অনুযায়ী 60 বর্গ মাইলের এই নগরীতে বর্তমানে পানির চাহিদা 35 কোটি লিটার। 2020 সালের মধ্যে তা বেড়ে দাঁড়াবে 40 থেকে 42 কোটি লিটার। কিন্তু বর্তমানে ওয়াসা মোহরা প্রকল্প থেকে 9 কোটি লিটার, শেখ হাসিনা পানি শোধনাগার 1 থেকে 14 কোটি লিটার এবং গভীর নলকূপ থেকে আরও 4 কোটি লিটার পানি সরবরাহ করছে। তবে আগামী বছরের মধ্যে পানি সরবরাহে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে শুরু হয়েছে শেখ হাসিনা পানি শোধনাগার 2 এবং শেখ রাসেল পানি শোধনাগারের কাজ। শেখ হাসিনা পানি শোধনাগার 2 আমাদের কাজ চলছে, 20 সালে শেষ হবে। সেখান থেকে 14 কোটি লিটার পানি সরবরাহ করার পরে আমাদের পানি উদ্বৃত্ত থাকবে। সমস্ত শহরে পানি সবাই পাবে 24 ঘন্টা। শুধু পানি তোলা না, পানির সোর্সও নিশ্চিত করতে হবে। যেখান থেকে হালদা নদীর পানি উত্তোলন করছে মধুনাঘাট মহারায়, সেখানে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন সমস্ত বর্জ্য এবং সমস্ত ময়লা আবর্জনা গিয়ে পড়ছে এবং এই নিরাপদ পানির নিশ্চয়তা ওয়াসাকে করতে হবে, নিশ্চয়তা দিতে হবে। গত কয়েক বছরে পানি সরবরাহ তুলনামূলক বাড়লেও নিশ্চিত হচ্ছে না বিশুদ্ধ পানি। এই অবস্থায় পুরাতন লাইন পুরোপুরি বদলে ফেলার একটি প্রকল্প হাতে নিয়েছে ওয়াসা। পাইপ ফেটে ফেটে লিক হয়ে যাচ্ছে, আমরা প্রেশার তুলতে পারতেছি না। সেই সমস্ত 650 কিলোমিটার পাইপ সব শেষ করে 22 সালের মধ্যে চট্টগ্রাম একটা উন্নত ওয়াটার সাপ্লাই পরিণত হবে। ওয়াসা বর্তমানে 54টি গভীর নলকূপ চালু রেখেছে। হালদা নদী কেন্দ্রিক প্রকল্প 4টি পুরোদমে চালু হলে গভীর নলকূপগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে। হালদা নদী থেকে সংগৃহীত পানি এখানে 6টি ধাপে পরিষ্কার করা হয়। এরপর আরও 2 ধাপে কেমিক্যাল মিশিয়ে পানি পরিষ্কারের পর চূড়ান্ত পরীক্ষা শেষে পাঠানো হচ্ছে গ্রাহকদের কাছে। আর এই শোধনাগারে প্রতিদিন অন্তত 9 কোটি লিটার পানি পরিশোধন করা হচ্ছে। চট্টগ্রামের মধুনাঘাট পানি শোধনাগার থেকে কমল দে, সময় সংবাদ। 12 মের মধ্যে দেশের সব টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রথম 3 মাস ফ্রি সম্প্রচারের সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর নেতাদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। বিদেশি বিজ্ঞাপনের ক্ষেত্রে মাননীয় মন্ত্রী বলেছেন, অবৈধ কাজ দীর্ঘদিন বাবদ চলে এসছে। আমরা অতীতে আন্দোলন করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি, তিনি আশ্বস্ত করেছেন, বর্তমান মন্ত্রীও আশ্বস্ত করছেন। আগামী 12 মে নাগাদ বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হবে। 3 মাস ফ্রি সার্ভিস প্রোভাইড করবে। তার আগে তারা ফাইবার অপটিক্সের মাধ্যমে এগুলো প্রতিবাদের গ্রাউন্ড স্টেশনে নিয়ে যাবে, সেখান থেকে আপলিঙ্ক করবে এবং আবার ডাউনলিঙ্ক করবে। বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে বিজ্ঞাপন প্রদর্শন করা আইনত দণ্ডনীয় অপরাধ। 1 এপ্রিলের পর থেকে সরকারের এই নির্দেশনা পালন না করে তাহলে আমরা এনফোর্সমেন্টে যাব। বাগেরহাটে বাসায় ঢুকে মায়ের কোলে ঘুমিয়ে থাকা 2.5 মাসের এক শিশুকে চুরি করেছে দুর্বৃত্তরা। স্বজনদের অভিযোগ, 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে ওই চক্রটি। শিশুটিকে উদ্ধারে মাঠে নেমেছে পুলিশ। জেলা প্রতিনিধি আলী আকবর টুটুলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। স্বজনরা জানায়, রোববার রাতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বিশারিঘাটা গ্রামে 2.5 মাসের সন্তান আব্দুল্লাহকে নিয়ে ঘুমিয়েছিলেন সোহাগ হাওলাদার ও তার স্ত্রী রেশমা আক্তার। কোনো এক সময় ঘরের জানালার গ্রিল খুলে ঘরে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। তারা শিশু আব্দুল্লাহকে নিয়ে পালিয়ে যায়। ভোর রাতে ঘুম ভেঙে গেলে সন্তানকে আর দেখতে পাননি বাবা মা। পরে সোমবার সকালে সোহাগের মোবাইল ফোনে আব্দুল্লাহকে অপহরণের কথা বলে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। হঠাৎ করে রাত 3টা থেকে উঠে দেখি, হঠাৎ শব্দ পেয়ে দেখি যে ঘরের লাইট বন্ধ। আমরা ঘুমিয়ে পড়ি, হঠাৎ রাত্র 4:30টার সময় উঠে দেখি ঘরের দরজা খোলা এবং আমার ছেলে নেই এবং আমার একটা মোবাইল নিয়ে গেছে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে মোরেলগঞ্জ থানা পুলিশ। পরে সময় সংবাদকে টেলিফোনে পুলিশ জানায় শিশুটিকে উদ্ধারে কাজ চলছে। জিজ্ঞাসাবাদের জন্য আমাদের টিম কাজ করতেছে। আমাদের বিভিন্ন ধরনের সন্দেহ এর উদ্বেগ করেছে, বিভিন্ন প্রশ্ন আমাদের মনের মধ্যে এসেছে। সার্বিক বিষয় বিবেচনা করে আমরা আসলে ডিবি সহ 3টা টিমকে বিভিন্ন জায়গায় ভাগ করে কাজে লাগিয়েছি। আমরা প্রকৃত রহস্য উদ্ঘাটন করলে আমরা বুঝতে পারবো যে আসলে
ঘটনাটা কি। চুরি হওয়া শিশু আব্দুল্লাহ সোহাগ রেশমা দম্পতির দ্বিতীয় সন্তান বলে জানিয়েছেন স্বজনরা। সময় সংবাদ, বাগেরহাট। বরিশালের নবম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় 2 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী জানান, কিছুদিন আগে বরিশালের গৌরনদী উপজেলার বিজয়পুরে জান্নাত মঞ্জিলের বাসিন্দা শাওনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত 7 ফেব্রুয়ারি শাওন তাকে কৌশলে বাসায় ডেকে নেয়। সেখানে অপর 2 জন সরওয়ার ও সাইফুল সহ 3 জন তাকে ধর্ষণ করে। মোবাইলে ধারণ করা ধর্ষণের চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার কথা বলে গত 11 ও 15 ফেব্রুয়ারি 3 জন আবারও পাশবিক নির্যাতন চালায়। এই ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে 3 জনকে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে 2 আসামিকে গ্রেপ্তার করে। প্রেমের কথা বললো অল্প কদিন কথা বলছি, তারপরে বলছে যে আমার শরীর খারাপ, আমার জন্য ঔষধ নিয়ে যেতে। পরে আমি গেছি, যাওয়ার পরে ওরা 3 জন আমাকে ধর্ষণ করছে। আমাকে ফোন দিয়ে পরে বলে যে আপনার ভিডিও কিন্তু আমাদের কাছে আছে, ওগুলো আমরা ইন্টারনেটে ছাড়িয়ে দেবো। তো এরকম বললে আমার সাথে 3 বার ওরা এরকম করছে। তো তারপরে আমি এই জিনিসটা থানায় জানাই, তাই আমি ওদের একটা শাস্তি চাই। আমার মেয়েরা যারা ক্ষতি করছে তাদের শাস্তি চাই আমি, আর এমন কঠিন শাস্তি হোক যা দেখে আর কোনো পুরুষ জানি এই কাজ না করে। এই ঘটনায় জড়িত 3 জনের মধ্যে 2 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করে ফেলেছি, আর একজন পলাতক আছে, শর্ট টাইমেই তাকে ধরে ফেলবো। এবং এই ঘটনার যাতে সুষ্ঠু বিচার হয় সেজন্য পুলিশের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানহীন পানি উৎপাদন করায় রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 2টি কারখানা সিলগালা করেছে বিএসটিআই। সকাল 7টা থেকে বিএসটিআই এর 2টি টিম অবৈধ পানির কারখানার বিরুদ্ধে অভিযান চালায়। হাজারীবাগ, মোহাম্মদপুর, শ্যামলী, কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় অভিযান চালায় তারা। এ সময় প্রায় 6000 অপরিশোধিত পানির বোতল ধ্বংস করে দেওয়া হয়। অবৈধ এসব কারখানার সব ধরনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। পরে রাজধানীর তেজগাঁও ও হাজারীবাগে মোট 2টি কারখানা সিলগালা করে দেওয়া হয়। দূষিত পানি উৎপাদন বন্ধ না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার কথা জানায় বিএসটিআই এর মহাপরিচালক মোয়াজ্জেম হোসাইন। দেশের বাইরের খবর, লোকসভা নির্বাচন প্রসঙ্গ। ভারতের লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর তৎপরতা শুরু হয়ে গেছে। যদিও 7 দফার নির্বাচনে মানুষের ভোগান্তি বাড়বে বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। বিজেপির মন্তব্য, ভোটে হেরে যাওয়ার ভয়েই নির্বাচনের তারিখ নিয়ে প্রশ্ন তুলছেন মমতা। সুব্রত আচার্যের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সৌমেন রায়চৌধুরী। ভারত জুড়ে আগামী 11 এপ্রিল থেকে প্রায় 90 কোটি ভোটার লোকসভা নির্বাচনে 7 ধাপে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 543 আসনের লোকসভায় বাংলাদেশের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে আসন 42টি। এই আসনগুলোতে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস, বিরোধী দল বিজেপি, বামফ্রন্ট এবং রাহুল গান্ধীর কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে। আস্থা রাখছি যে বিগত নির্বাচনের চেয়ে এটা বেশ সুষ্ঠুভাবেই সম্পাদিত হবে। আমার যা ইচ্ছা হবে আমি তাকেই ভোট দেব। 7 দফায় ভোট নিয়েও পাল্টাপাল্টি প্রতিক্রিয়া জানিয়েছে প্রধান 2 রাজনৈতিক দল। 7 দফা নির্বাচন করেছে, এটা প্রতিবাদটা বাংলার মানুষ করবে, ব্যালটে করবে এবং বিজেপি বুঝবে কত ধানে কত চাল। 7 দিনের ইলেকশন হওয়ার ঘোষণা তৃণমূল কংগ্রেস কাঁপতে শুরু করেছে। ভারতের প্রধান নির্বাচন কমিশনার রবিবার নির্ঘণ্ট প্রকাশ করেছেন এবং তারপরই পশ্চিমবঙ্গের সবগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী প্রচার প্রচারণা তারা কিন্তু নেমে পড়েছেন। যদিও এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি এবং খুব শিগগিরই তারা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে, এমনটাই রাজনৈতিক দলগুলোর সূত্রে জানা গিয়েছে। কলকাতার নির্বাচন কমিশন দপ্তর থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। নারী ফুটবলের খবর, সাফ চ্যাম্পিয়নশিপের জন্য নেপালে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে রানার্স আপ হলেও কখনোই সাফের শিরোপা জেতা হয়নি বাংলার মেয়েদের। তবে এবার অধরা ট্রফি জয় করেই ঘরে ফিরতে চায় ছোটনের শিশুরা। রতন মজুমদারের ক্যামেরায় নেপালের বিরাটনগর থেকে বিস্তারিত জানাচ্ছেন নোমান আব্দুল্লাহ। সব আশা প্রত্যাশার টুর্নামেন্ট এই সাফ চ্যাম্পিয়নশিপ। দেশের ফুটবলের সাফল্যের খাতায় বেশিরভাগ জুড়েই আছে এই টুর্নামেন্টের গল্পগাথা। বিশেষ করে মেয়েদের হাত ধরেই সাফল্য আসে বেশি।
তবে জাতীয় নারী দলের সর্বোচ্চ সাফল্য এখন পর্যন্ত রানার আপ। চ্যাম্পিয়নের স্বাদ কখনোই পাওয়া হয়নি। এবার অধরা ট্রফিটার লক্ষ্যেই নেপাল এসেছে বাংলাদেশ, তাই কঠিন প্রতিজ্ঞাবদ্ধ লাল সবুজের প্রতিনিধিরা। গত বছরে আমরা রানার্স আপ হয়েছিলাম, আর এবারও চেষ্টা করবো যে আমরা ফাইনালে যাওয়ার। আর প্রথম ম্যাচ আমাদের গুরুত্বপূর্ণ, তো প্রথম ম্যাচটা আমরা উইন করে তারপরে আমরা দ্বিতীয় ম্যাচের দিকে গুরুত্ব দেব। এটা ফ্যাক্ট না যে আমি কোথায় খেলবো, আমাকে যেখানে খেলাবে আমি চেষ্টা করবো যে আমি ওই পজিশন থেকে আমার সর্বোচ্চ দিয়ে খেলার। তো আমাকে যে ল্যাকিংসগুলো আমার বের করে আমাকে যে ওইগুলোর উপর কাজ করানো হয়েছে, আমি চেষ্টা করবো ওইগুলো প্রুভ করে আমি গেমে সার্ভিস করার। এবারের দলটায় বেশিরভাগ ফুটবলারই বয়স ভিত্তিক দলের। খেলোয়াড়দের প্রত্যাশা যেমন বাড়তি, তেমনি সবারই আছে নানা ঘাটতি। অনুশীলনের প্রথম দিনে তাই নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করেছে ফুটবলাররা। অনেক সময় বলগুলো যখন আমরা অ্যাটাকে যাই তখন আমাদের অনেক সময় গোল করার জন্য মিসপাস হয়ে যায় বা বল বাড়ে রাখি না, এগুলো আমাদের ট্রেনিং করানো হয়েছে। আমাদের ক্রসিং সেশন করানো হয়েছে, তারপরে ডিফেন্ডিং সেশন, তারপরে ব্যক্তিগত যাদের প্র্যাকটিস দরকার তারাও করছে, কেউ থ্রোয়িং করছে, কেউ ক্রসিং করছে, কেউ লং পাসিং, যার যেটা কাজ সেটাই করাইছে। 14 মার্চ নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। বয়সভিত্তিক পর্যায়ে সাফ সহ বেশ কিছু টুর্নামেন্ট এনে দিয়েছেন মৌসুমী মারিয়া মান্ডারা। এবার জাতীয় দলের হয়ে পালা, দেখার অপেক্ষা দলকে কতদূর নিয়ে যেতে পারেন তারা। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, বিরাটনগর, নেপাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডাকসু নির্বাচনে ঘোষিত 15 হলের ফলাফলে 11টিতেই শীর্ষ পদে ছাত্রলীগ জয়ী, 4টিতে স্বতন্ত্র। কারচুপির অভিযোগে প্রায় সবারই ভোট বর্জন, সাজানো নাটক বলছে ছাত্রলীগ। উন্নয়ন সহযোগী হয়ে বাংলাদেশের পাশে থাকবে ভারত। সন্ত্রাসী সংগঠনকে প্রশ্রয় না দেওয়ার ঘোষণা। হাসিনা মোদি ভিডিও কনফারেন্স, 4টি প্রকল্পের যৌথ উদ্বোধন। গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানো নিয়ে গণশুনানি, সঞ্চালন চার্জ সমন্বয় করার প্রস্তাব। আবারও দাম বাড়ানো অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। নৌকাডুবিতে 6 জন মৃত্যুর পর এবার রাজধানীর সদরঘাট থেকে সরানো হচ্ছে 3টি খেয়াঘাট। পারাপার হওয়া যাবে নির্দিষ্ট একটি ঘাটে। এবং বাগেরহাটে বাসায় ঢুকে মায়ের কোলে ঘুমিয়ে থাকা শিশু চুরি, 10 লাখ টাকা মুক্তিপণ দাবি। পুলিশের অভিযান চলছে। এই ছিল রাতের সময়ে। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময়। সঙ্গে থাকুন সময়ে।